আসসালামু আলাইকুম। ঢাকা ওরিয়েন্টাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর স্টুডেন্টরা কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তোমাদের গিয়ে প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম আমি, তাই না? প্রথম অধ্যায়ের তোমাদের ফ্লুইড মোজাইক মডেল, মাইটোকন্ড্রিয়া, তারপর গিয়ে প্লাস্টিড, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ গঠন, অনেক কিছুই পড়িয়েছি, তাই না? ইম্পর্টেন্ট অনেক কিছুই আমাদের পড়ানো হয়েছে, আমরা পড়েছি প্রত্যেকেই। তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা গিয়ে আরএনএ, ঠিক আছে? আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ কত ক্লাসে পড়েছি আমরা? আজকে আমরা আরএনএটা পড়ব। তো বাসায় তো নিশ্চয়ই তোমরা মোটামুটি পড়ালেখা হচ্ছে, তোমাদের পড়াশোনা করছো। তো এখন নিউক্লিক অ্যাসিডটা তো আমরা পড়েছি, তাই না? নিউক্লিক অ্যাসিড গিয়ে দুই ধরনের, একটা ডিএনএ আর একটা গিয়ে কি আরএনএ, তাই না? এটা আমরা তো জানি আগের থেকেই। তো ডিএনএটা সম্পর্কে গত ক্লাসে পড়েছি। আরএনএ গিয়ে আরএনএর পূর্ণরূপটা কি? আরএনএর পূর্ণরূপটা গিয়ে রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? রাইবোনিউক্লিক অ্যাসিড এটা গিয়ে আরএনএ, এবং এটা একটা নিউক্লিক অ্যাসিড। এত দূর তো আমরা জানি আগের থেকে। তো এখন এই আরএনএটাকে যদি ভাঙা হয় তাহলে কি পাওয়া যায়? আরএনএটাকে ভাঙা হলে নাইট্রোজেন বেস পাওয়া যায়, অজৈব ফসফেট পাওয়া যায় এবং পেন্টোজ সুগার এর মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এর মধ্যে এটা থাকে। এখন নাইট্রোজেন বেসের মধ্যে আবার কি কি পাওয়া যায়? নাইট্রোজেন বেসের মধ্যে আরএনএর মধ্যে যেটা পাওয়া যায় সেটা গিয়ে এডেনিন দেখতে পাওয়া যায়, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, ঠিক আছে? এগুলো নাইট্রোজেন বেসের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। তো যেহেতু নাইট্রোজেন বেসের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়, তো আরএনএ কিন্তু একসূত্রক, ঠিক আছে? আরএনএ একসূত্রক। এটার মধ্যে গিয়ে কোনো হাইড্রোজেন বন্ড, আগেরটার মধ্যে ডিএনএর ক্ষেত্রে আমরা দেখেছিলাম হাইড্রোজেন বন্ড ছিল, তাই না? হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছিল, কিন্তু আরএনএর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড দেখতে পাওয়া যায় না, বা হাইড্রোজেন বন্ড কিন্তু তৈরি হয় না আরএনএর ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু পেঁচানোর কারণে অনেক সময় লুপের সৃষ্টি হয়, কিন্তু লুপ হলেও সেটা হাইড্রোজেন বন্ড সেখানে তৈরি হয় না। এতদূর আমরা জানলাম। এরপর এটার পাইরিমিডিন, পিউরিন হিসেবে এটা কাজ করে থাকে। তো পিউরিন হিসেবে কাজ করে থাকে গিয়ে এডেনিন এবং গুয়ানিন, ঠিক আছে? এডেনিন এবং গুয়ানিন এটা গিয়ে পিউরিন হিসেবে কাজ করে থাকে, এবং পাইরিমিডিন হিসেবে যেটা কাজ করে থাকে সেটা গিয়ে সাইটোসিন এবং ইউরাসিল, ঠিক আছে? সাইটোসিন এবং ইউরাসিলটা পাইরিমিডিন হিসেবে কাজ করে থাকে। তো আর পেন্টোজ সুগার যেটা বললাম আমি, পেন্টোজ সুগার হিসেবে যেটা কাজ করে থাকে সেটা গিয়ে রাইবোজ সুগার। এটা পেন্টোজ সুগার হিসেবে কাজ করে থাকে, এবং সেটা 5 কার্বন বিশিষ্ট, এত দূর আমরা জানি। তো এটা গিয়ে আমাদের রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএর মোটামুটি গঠন এটা, ঠিক আছে? তো এখন আমরা বইয়ের ভাষায় সেটা জানতে চেষ্টা করি এবং পড়তে চেষ্টা করি। আমাদের বইতে কি লেখা আছে? আচ্ছা, রাইবোনিউক্লিক অ্যাসিড। তো আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিডের অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত একটা রূপ, ঠিক আছে? আরএনএ গিয়ে কি রাইবোনিউক্লিক অ্যাসিডের এটা সংক্ষিপ্ত রূপ, কিছুক্ষণ আগে আমি যেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে? যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার, ঠিক আছে? তাহলে যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, রাইবোজ সুগার থাকবে এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, তা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এটার মধ্যে এক্সেপশনাল যেটা থাকবে সেটা গিয়ে মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং ইউরাসিল দেখতে পাওয়া যাবে। যদি দেখতে পাওয়া যায় তাহলে সেটাকে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ বলা হয়ে থাকে। তো তোমাদের আমি যেটা বলবো সেটা গিয়ে আরএনএটা তোমাদের বহু নির্বাচনের জন্য মোটামুটি বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সৃজনশীলের জন্য অতটা ইম্পর্ট্যান্ট না, এটা এমসিকিউ এর জন্যই
পড়তে হবে ভালো করে, এমসিকিউর জন্য আসে। তো এটার মধ্যে যে আরএনএর মধ্যে যে প্রকারভেদটা আছে এটা মোটামুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, প্রকারভেদটা। তো এটা হচ্ছে গিয়ে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তো অবস্থান বা বিস্তৃতি, এখন এই রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ এটার অবস্থানটা কোথায় দেখতে পাওয়া যায় সেটা আমরা একটু জানি। সকল জীবকোষে আরএনএ থাকে, ঠিক আছে? সকল যত জীবকোষ রয়েছে সকল জীবকোষেই আরএনএ থাকে। একটি কোষে বিরাজমান আরএনএর শতকরা 90% থাকে সাইটোপ্লাজমে। তাহলে শতকরা 90% থাকে হচ্ছে গিয়ে কোথায়? সাইটোপ্লাজমে আরএনএ দেখতে পাওয়া যায়। বাকি 10% নিউক্লিয়াসে। তাহলে শতকরা 90% হচ্ছে গিয়ে কোথায়? সাইটোপ্লাজমে, এবং 10% হচ্ছে গিয়ে নিউক্লিয়াসে দেখতে পাওয়া যায়। কোন জিনিসটা? আরএনএ, ঠিক আছে? সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। তাহলে আরএনএ কিন্তু অন্যান্য জায়গায়ও পাওয়া যায়। কোথায় কোথায়? সেটা হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজম, রাইবোজোম, তারপর নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এবং প্লাস্টিডেও আরএনএ দেখতে পাওয়া যায় এবং আরএনএ এগুলাতে অবস্থান করে থাকে। নিউক্লিয়াস সম্পর্কে আমরা পড়েছি, তাই না? নিউক্লিওলাসের কথা মনে আছে? নিউক্লিয়াসের মধ্যে যেটার অবস্থান সার্কেল টাইপের যেটা ছিল আর কি। তো নিউক্লিওলাসে এবং ডিএনএর উপযোগী হিসেবে ক্রোমোজোমে আরএনএ থাকে, ঠিক আছে? নিউক্লিওলাসে এবং ডিএনএর সহযোগী হিসেবে আরএনএটা থাকে। কোথায়? ক্রোমোজোমে। তো ব্যাকটেরিয়া কোষেও আরএনএ পাওয়া যায়। ব্যাকটেরিয়ার মধ্যে যে কোষটা রয়েছে সেখানেও আরএনএটা দেখতে পাওয়া যায়। এছাড়া কিছু ভাইরাসেও আরএনএ উপস্থিত থাকে। ব্যাকটেরিয়াতেও দেখতে পাওয়া যায়, তারপর হচ্ছে গিয়ে ভাইরাসে, ব্যাকটেরিয়ার কোষে এবং ভাইরাসের কোষে আরএনএটা দেখতে পাওয়া যায়। তো আরএনএর ভৌত গঠনটা সম্পর্কে এবার আমরা একটু জানি। এর অবস্থানটা জানলাম, আরএনএ জিনিসটা কি সেটা জানলাম, এবার এর ভৌত গঠন, ঠিক আছে? তো ভৌত গঠন, আরএনএ এক সূত্রক চেইনের মতো। আরএনএটা কেমন? এক সূত্রক। আগে আমরা পড়েছিলাম ডিএনএ ছিল দ্বিসূত্রক, তাই না? আর আরএনএটা হচ্ছে এক সূত্রক এবং সেটা চেইনের মতো, ঠিক আছে? আরএনএ এক সূত্রক চেইনের মতো। এটা স্থানে স্থানে কুণ্ডলিত অবস্থায় থাকতে পারে। এটা থাকতে পারে। এটা এক সূত্রক, ঠিক আছে? কোনো আরএনএর গঠনে একাধিক ইউরাসিল আকৃতির ফাঁস বা লুপ থাকে, ঠিক আছে? ইউ আকৃতির ফাঁস বা লুপ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ইউ আকৃতির ফাঁস বা লুপ এর মধ্যে দেখতে পাওয়া যায়। আরএনএর রাসায়নিক গঠনটা সম্পর্কে এবার আমরা একটু জানি। নিম্নলিখিত রাসায়নিক পদার্থ নিয়ে আরএনএটা গঠিত, ঠিক আছে? এর রাসায়নিক গঠনটা কেমন? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। 5 কার্বন বিশিষ্ট কি? রাইবোজ সুগার এর মধ্যে আরএনএর মধ্যে দেখতে পাওয়া যায়। আরএনএর সংজ্ঞাটা যখন আমরা পড়লাম তখন আমরা দেখেছিলাম যে এর মধ্যে রাইবোজ সুগার বিদ্যমান থাকে, তাই না? তাহলে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এর মধ্যে দেখতে পাওয়া যায়। নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন, ঠিক আছে? নাইট্রোজেনাস বেস আরএনএর মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটা কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। নাইট্রোজেনাস বেস হচ্ছে গিয়ে এগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ফসফরিক অ্যাসিড এর মধ্যে দেখতে পাওয়া যায়। ফসফেট বা ফসফরিক অ্যাসিড এর মধ্যে দেখতে পাওয়া যায় বা থাকে। তাহলে এর রাসায়নিক গঠনটা আমরা কি জানলাম? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, 1 নাম্বার, ঠিক আছে? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেন বেস কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। 3 নাম্বার হচ্ছে গিয়ে ফসফেট, ঠিক আছে? ফসফেট থাকবে 3 নাম্বার। তাহলে এই উপাদানগুলো হচ্ছে গিয়ে এর আরএনএর রাসায়নিক গঠন, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আরএনএর শ্রেণীবিভাগ। আরএনএর শ্রেণীবিভাগটা সম্পর্কে এবার আমরা একটু জানবো। আরএনএর শ্রেণীবিভাগটা কিন্তু আরএনএর মধ্যে একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো
তো আরএনএ শ্রেণী বিভাগটা আমরা শুরু করি। তো আরএনএ গঠন ও কাজের ভিত্তিতে আরএনএকে নিম্নলিখিত 5 ভাগে ভাগ করা যায়। গঠন ও কাজের ভিত্তিতে আরএনএকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। ঠিক আছে, 5 ভাগে। এখন 5 ভাগে ভাগগুলো কি কি সেটা আমরা একটু জানি। ভাগগুলো হচ্ছে গিয়ে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। ঠিক আছে, ভাগগুলো কি কি? টিআরএনএ, তারপর হচ্ছে গিয়ে কি এমআরএনএ। ঠিক আছে, টিআরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। ঠিক আছে, ভাগগুলো কি কি? ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। ঠিক আছে, তারপর যেটা সেটা হচ্ছে গিয়ে বার্তাবহ আরএনএ বা এমআরএনএ। বার্তাবহ আরএনএ বা কি আরেকটা? এমআরএনএ। ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। ঠিক আছে, একটা হলো টিআরএনএ, আরেকটা হলো এমআরএনএ, আরেকটা হলো আরআরএনএ এবং বংশগতীয় আরএনএ বা জিআরএনএ। আরেকটা হচ্ছে গিয়ে কি? বংশগতীয় আরএনএ, যেটা সেটা হচ্ছে গিয়ে জিআরএনএ। আরেকটা হচ্ছে গিয়ে মাইনর আরএনএ বা এমআইআরএনএ। ঠিক আছে, তাহলে এই 5 ভাগে কি আরএনএটা বিভক্ত। তো প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে গিয়ে টিআরএনএ। তো এই ভাগগুলোর মধ্যে টিআরএনএ এবং এমআরএনএটা একটু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই দুটো একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। তো প্রথমেই তাহলে আমরা ভাগগুলো কি কি দেখলাম এখানে? শ্রেণী বিভাগগুলো আমরা দেখলাম হচ্ছে গিয়ে 1 নাম্বার টিআরএনএ, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে এমআরএনএ, 3 নাম্বার হচ্ছে গিয়ে আরআরএনএ, 4 নাম্বার হচ্ছে গিয়ে জিআরএনএ, 5 নাম্বার হচ্ছে গিয়ে মাইনর এমআইআরএনএ। ঠিক আছে, এই 5 ভাগে তো আরএনএটা বিভক্ত। তো এবার আমরা টিআরএনএটা সম্পর্কে একটু জানতে চেষ্টা করি। যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএ অণুতে স্থানান্তর করে। ঠিক আছে, যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী, ঠিক আছে, কি অনুযায়ী? জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে, কোনটাকে? এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএ অণুতে স্থানান্তর করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেগুলোকে ট্রান্সফার আরএনএ বলা হয়ে থাকে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে, সেটাকে কি বলা হয়? টিআরএনএ বলা হয়ে থাকে। প্রতিটি কোষে প্রায় 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। তাহলে প্রতিটা কোষে কতগুলো টিআরএনএ থাকে? 31 থেকে 42টি টিআরএনএ দেখতে পাওয়া যায় বা থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতরে টিআরএনএ সৃষ্টি হয়। কোথায় টিআরএনএটা সৃষ্টি হয়? নিউক্লিয়াসের ভেতরে টিআরএনএটা সৃষ্টি হয়। তাহলে প্রতিটা কোষে 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। প্রতিটা কোষে কতগুলো? 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। তারপর হচ্ছে গিয়ে কোথায়? নিউক্লিয়াসের ভেতর টিআরএনএটা সৃষ্টি হয়ে থাকে। এরপর প্রতিটি টিআরএনএতে মোটামুটি 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে। প্রতিটি টিআরএনএতে কতগুলো? 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে। কোষের প্রায় 15 ভাগ আরএনএ টিআরএনএ। কোষের প্রায় হচ্ছে গিয়ে 15 ভাগ আরএনএ হচ্ছে গিয়ে টিআরএনএ। ঠিক আছে, এটি সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ। এই টিআরএনএটা সবচেয়ে ক্ষুদ্রাকার। ঠিক আছে, টিআরএনএ সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ এবং ওজন প্রায় 25,000 ডাল্টন। বিজ্ঞানী আর হলি এবং তার সহকর্মীরা টিআরএনএ এর গঠনের ক্লোভার লিপ মডেল প্রণয়ন করেন। গঠনে ক্লোভার লিপ মডেল প্রণয়ন করেছেন কোন বিজ্ঞানী? আর হলি এবং তার সহকর্মীরা এই মডেলটা প্রদান করেছেন। এই মডেল অনুযায়ী টিআরএনএতে 5টি বাহু ও 4টি ফাঁস থাকে। 4টি বাহু এবং 5টি
ফাজ থাকে এই মডেল অনুযায়ী, ঠিক আছে। 4টি বাহু এবং 5টি কি থাকে, ফাজ থাকে। বাহুগুলো হলো অ্যামিনো অ্যাসিড বাহু, ঠিক আছে। তোমাদের বইতে দেখো একটা চিত্র আছে, চিত্রটাতে দেখো বাহুগুলো হলো অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু এবং অতিরিক্ত বাহু, ঠিক আছে। এগুলো বাহুগুলো হলো কি কি, এখন বাহুগুলো হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিড বাহু, ঠিক আছে। বাহুগুলো হলো অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, তারপর হচ্ছে কি অ্যান্টিকোডন বাহু, ডি বাহু, ঠিক আছে। বাহুগুলো দেখো এখানে বইতে দেয়া আছে, তোমাদের এই চিত্রটাতে দেয়া আছে কি, এই যে বাহুগুলো অ্যান্টিকোডন বাহু, টি বাহু, ঠিক আছে। এই চিত্রটাতে খেয়াল করো তোমরা প্রত্যেকে, বাহুগুলো এখানে দেয়া আছে। টি বাহু, অ্যান্টিকোডন বাহু, হ্যাঁ, ডি বাহু এবং অতিরিক্ত বাহু, এই বাহুগুলো এর মধ্যে দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে প্রতিটি টিআরএনএ একক সূত্র এবং লম্বা চেইনের মতো থাকে। প্রতিটি টিআরএনএ একক সূত্র, ঠিক আছে। প্রাথমিকভাবে প্রতিটি টিআরএনএ একক সূত্র এবং লম্বা চেইনের মতো থাকে, কিন্তু পরবর্তীতে এটি ভাঁজ হয়ে যায় এবং বিভিন্ন বেইজের মধ্যে জোড়ার সৃষ্টি হয়ে প্রতিটি টিআরএনএতে একাধিক ফাজের সৃষ্টি হয়। টিআরএনএর মধ্যে পরবর্তীতে একাধিক ফাজের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে প্রতিটি টিআরএনএ এক সূত্রক এবং লম্বা চেইনের মতো থাকে, এক সূত্রক এবং লম্বা চেইনের মতো থাকে, কিন্তু পরবর্তীতে সেটা কি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে এটি ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে যায় এবং বিভিন্ন বেইজের মধ্যে জোড়ার সৃষ্টি করে। পরবর্তীতে এটা ভাঁজ হয়ে যায় এবং বিভিন্ন বেইজের মধ্যে কি সৃষ্টি করে, জোড়ার সৃষ্টি করে এবং প্রতিটি টিআরএনএতে একাধিক ফাজ সৃষ্টি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাজ হলো অ্যান্টিকোডন ফাজ, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাজ হচ্ছে গিয়ে কি, অ্যান্টিকোডন ফাজ। চিত্রের লাস্টের দিকে দেখো অ্যান্টিকোডন ফাজটা লেখা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাজটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিকোডন ফাজ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাজটা হচ্ছে কি অ্যান্টিকোডন ফাজ, যা এমআরএনএ এর কোডনের সাথে মুখে মুখে বসে যেতে পারে। টিআরএনএ 3' প্রান্ত এক সূত্র এবং সব সময় এসিসি ধারায় বেস সজ্জিত হয়ে থাকে। এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, এই জায়গাটা অ্যামিনো অ্যাসিডটা সংযুক্ত হয়, একে বলা হয় অ্যামিনো অ্যাসিড সাইট। অ্যামিনো অ্যাসিড সাইট দেখো বইতে চিত্রর উপরে অ্যামিনো অ্যাসিড সাইটটা দেখানো হয়েছে। অ্যামিনো অ্যাসিড সাইট ফাজ অবস্থায় সবসময় অ্যান্টিকোডন ফাজ ও অ্যামিনো অ্যাসিড সাইট বিপরীত অবস্থান থাকে। অ্যান্টিকোডন ফাজ এবং অ্যামিনো অ্যাসিড সাইট সব সময় কি হয়, ফাজ অবস্থায় এটা বিপরীত অবস্থানে থাকে, পাশাপাশি থাকে না। সবসময় একটা যদি উপরে থাকে আরেকটা থাকবে নিচে, সবসময় এরা বিপরীতমুখী অবস্থানে এরা অবস্থান করে থাকে। 3টি বেস নিয়ে অ্যান্টিকোডন সৃষ্টি হয়ে থাকে। অ্যান্টিকোডনটা সৃষ্টি হয়ে থাকে কয়টা নিয়ে, 3টি বেস নিয়ে সাধারণত এই অ্যান্টিকোডনটা সৃষ্টি হয়ে থাকে। সব টিআরএনএ অণুর বেস সিকোয়েন্স একই রকম নয়, ঠিক আছে। সব টিআরএনএ অণুর বেস সিকোয়েন্স কেমন, একই রকম কিন্তু নয় বেস সিকোয়েন্সটা, ঠিক আছে। সব টিআরএনএ বেস সিকোয়েন্স একই রকম নয়। বেস সিকোয়েন্সে এই পার্থক্য এর রাসায়নিক গুণাগুণে পার্থক্য সৃষ্টি করে, ঠিক আছে। এই পার্থক্য এর রাসায়নিক গুণাগুণে সেটা পার্থক্য সৃষ্টি করে। এর উপর ভিত্তি করে সঠিক টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম সঠিক অ্যামিনো অ্যাসিড নির্ণয় করে থাকে, ঠিক আছে। এর উপর ভিত্তি করে সঠিক টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম সঠিক অ্যামিনো অ্যাসিড নির্ণয় করে থাকে। 20টি অ্যামিনো অ্যাসিডের জন্য 20টি পৃথক পৃথক টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম আছে, ঠিক আছে। টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম সঠিক টিআরএনএ শনাক্ত করে থাকে। টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম যেটা সেটা সঠিক টিআরএনএ শনাক্ত করে থাকে। টিআরএনএ সুনির্দিষ্ট আকৃতি ও রাসায়নিক ধর্ম দ্বারা শনাক্ত করে থাকে। কি দ্বারা? টিআরএনএ সুনির্দিষ্ট আকৃতি ও রাসায়নিক ধর্ম দ্বারা, ঠিক আছে। এটি এনজাইম সাবস্ট্রেট স্পেসিপিসিটির
অতি সুন্দর একটা উদাহরণ। টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিডের সংযুক্তি এবং বর্ধিষ্ণু পলিপেপটাইডের সাথে অ্যামিনো অ্যাসিডের সংযুক্তিতে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে এটিপি। ঠিক আছে, এদের মধ্যে যে প্রয়োজনীয় শক্তিটা সরবরাহ করে থাকে সেটা হচ্ছে গিয়ে এটিপি। তো এটার উৎপত্তিটা কোথায়? টিআরএনএ উৎপত্তি ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়। কোথার থেকে টিআরএনএ সৃষ্টি হয়? ডিএনএ থেকে টিআরএনএটার সৃষ্টি হয় বা উৎপত্তি। তো এখন টিআরএনএর গঠনটা আমরা জানলাম, এবার এর কাজটা কি, মূল কাজটা আমরা একটু জানতে চেষ্টা করি। প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা। অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে সঞ্চারিত করা বা স্থানান্তর করা হচ্ছে গিয়ে এমআরএনএতে স্থানান্তর করা হচ্ছে গিয়ে এটার একটাই মাত্র কাজ। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা হচ্ছে গিয়ে এটার কাজ। এরপর বার্তাবহ আরএনএ বা এমআরএনএ। ঠিক আছে, বার্তাবহ আরএনএ বা এমআরএনএ, যেটা টিআরএনএ আর এমআরএনএটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে এই দুটো। ঠিক আছে, এমআরএনএটা সম্পর্কে আমরা জানি। তো এমআরএনএ হচ্ছে যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষের সাজ হিসেবে কার্যকর হয়ে, ঠিক আছে, যেসব আরএনএ কি করে থাকে? জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষের সাজ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে, সেগুলোকে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ বলা হয়ে থাকে। ঠিক আছে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সৃষ্টি হয়। ডিএনএ থেকে কোথায়? ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএটা সৃষ্টি হয়ে থাকে। এমআরএনএ লম্বা চেইনের মতো। এমআরএনএটা কেমন দেখতে হয়? এমআরএনএটা হচ্ছে গিয়ে লম্বা চেইনের মতো। এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তের কয়েকটি বেস কোডনবিহীন। তোমাদের বইতে চিত্রটা একটু খেয়াল করো, এখানে যে একটা কেঁচোর মতো দেখো একটা চিত্র আছে, এই চিত্রটা একটু খেয়াল করো প্রত্যেকে। তো এখানে হচ্ছে গিয়ে এমআরএনএর লম্বা চেইনের মতো দেখো, তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তো এমআরএনএটা সৃষ্টি হচ্ছে, তাই না? আর এমআরএনএটা হচ্ছে গিয়ে এটা দেখলে সেটা লম্বা চেইনের মতো দেখা যাবে চিত্রের দিক দিয়ে। লম্বা চেইনের মতো এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তের কয়েকটি বেস কোডনবিহীন। এই প্রান্তকে 5 প্রাইম লিডার বলা হয়ে থাকে। ঠিক আছে, লিডার এটাকে বলা হয়ে থাকে। আবার দেখো 3 প্রাইম প্রান্তের কয়েকটি বেস কোডনবিহীন, এই প্রান্তকে 3 প্রাইম ট্রেইলার বলা হয় বা 3 ড্যাশ ট্রেইলার বলা হয়। মাঝখানের অংশকে কোডিং অংশ বলা হয়ে থাকে। এই চিত্রটার মাঝখানের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি বলা হয়ে থাকে? কোডিং অঞ্চল বলা হয়ে থাকে। ঠিক আছে, মাঝখানের অংশটার নাম কি? কোডিং অংশ। পরপর 3টি বেস মিলে একটি কোডন হয়ে থাকে। পরপর কয়টি? 3টি বেস মিলে কোডন হয়ে থাকে। এমআরএনএ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে থাকে। এমআরএনএ কি করে থাকে? নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা এটা বহন করে থাকে। কোষের মোট আরএনএ এর 5 থেকে 10 ভাগ এমআরএনএ। তাহলে কোষের যে মোট আরএনএ রয়েছে দেখতে পাওয়া যায়, কোষের মোট আরএনএর 5 থেকে 10 ভাগ হচ্ছে গিয়ে কি? এমআরএনএ। ঠিক আছে, 5 থেকে 10 ভাগ হচ্ছে এমআরএনএ। এরা অত্যন্ত ক্ষণস্থায়ী। ঠিক আছে, এরা অত্যন্ত ক্ষণস্থায়ী। এমআরএনএ অণুর আণবিক গঠন 5 লক্ষ থেকে 20 লক্ষ এমআরএনএ অণুর আণবিক ওজন, এমআরএনএ অণুর যে ওজনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 5 লক্ষ থেকে 20 লক্ষ। ঠিক আছে, তো এমআরএনএর গঠনটা সম্পর্কে আমরা জানলাম। এবার এমআরএনএর কাজটা সম্পর্কে এবার আমরা একটু জানি। নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে থাকে।
প্রোটিন সংশ্লেষণের বার্তাটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এটা কি করে থাকে, বহন করে থাকে। এবং রাইবোজোম ও টিআরএনএর সাহায্যে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করে থাকে। এবং রাইবোজোম ও টিআরএনএর সাহায্যে এটা কি করে থাকে, নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করা হচ্ছে গিয়ে এমআরএনএর কাজ। ঠিক আছে, তো এমআরএনএর কাজটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আরআরএনএ এটা সম্পর্কে এবার আমরা একটু জানব। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে থাকে, যে আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে থাকে তাকে রাইবোজোমাল আরএনএ বলা হয়ে থাকে। কোষের সমস্ত আরএনএ শতকরা 80 থেকে 90 ভাগই হচ্ছে গিয়ে আরআরএনএ। কত? কোষের সমস্ত আরএনএ শতকরা 80 থেকে 90 ভাগ হচ্ছে গিয়ে আরআরএনএ। ঠিক আছে, কোষের রাইবোজোমে এদের অবস্থানটা কোথায়? আরআরএনএ এর অবস্থানটা হচ্ছে গিয়ে কোষের রাইবোজোমে। ঠিক আছে, কোষের রাইবোজোমে এর অবস্থান এবং এটা অবস্থান করে থাকে। ঠিক আছে, সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরআরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোনিউক্লিক প্রোটিন কণা গঠন করে থাকে। সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরআরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা গঠন করে থাকে। ওকে, এবার আরআরএনএ গেল, আমাদের আরআরএনএ গঠনটা সম্পর্কে আমরা জানলাম। এবার এর কাজটা সম্পর্কে আমরা জানি যে আরআরএনএ কি কাজটা করে থাকে। রাইবোজোম নামক কোষ অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে। রাইবোজোম নামক কোষ অঙ্গাণু, ঠিক আছে, এটা কি করে থাকে? রাইবোজোম নামক কোষ অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে, যার মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে। ঠিক আছে, রাইবোজোম নামক কোষ অঙ্গাণু সৃষ্টিতে এটা অবদান রেখে থাকে, যার মাধ্যমে এটা কি করে থাকে? প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে। তো এবার আমরা বংশগতীয় আরএনএ বা জিআরএনএ এটা সম্পর্কে এবার আমরা একটু জানব। বংশগতীয় আরএনএ বা জিআরএনএ। ঠিক আছে, তো জিআরএনএ জিনিসটা কি? যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে বংশগতি বস্তু হিসেবে কাজ করে। যেসব আরএনএ কি করে থাকে? কিছু ভাইরাস দেহে। ঠিক আছে, আরএনএ তো ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা আমরা আগে জেনেছি, তাই না? তাহলে যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাকে বংশগতীয় আরএনএ বলা হয়ে থাকে। এসব ক্ষেত্রে জীবদেহে ডিএনএ অনুপস্থিত থাকে। এসব ক্ষেত্রে জীবদেহে কোন জিনিসটা? ডিএনএটা অনুপস্থিত থাকে এবং অনুপস্থিত দেখতে পাওয়া যায়। প্রধান কাজ প্রোটিন তৈরি করা। তো এর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে কি প্রোটিন তৈরি করা। কিছু ভাইরাস দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করে। প্রোটিন তৈরি করা এবং কিছু ভাইরাস দেহে বংশগতি উপাদান হিসেবে এটা কাজ করে থাকে। তাহলে দুইটা কাজ করে থাকে এটা, তাই না? দুটো কাজ করে থাকে। তো এবার মাইনর আরএনএ বা এমআইআরএনএ এটা সম্পর্কে এবার আমরা একটু জানি। মাইনর আরএনএ জিনিসটা কি? সাইটোপ্লাজমীয় আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র সাইটোপ্লাজমীয় আরএনএ, ঠিক আছে, সাইটোপ্লাজমীয় আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে, যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে থাকে। তাহলে সাইটোপ্লাজমীয় আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে, যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে থাকে। এরা মাইনর আরএনএ হিসেবে পরিচিত। তো এই মাইনর আরএনএ কাজটা কি এটা আমরা একটু জানি। বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা। এনজাইমের কাঠামো দান করাটা হচ্ছে কি এটার কাজ, এবং এনজাইম হিসেবে কাজ করাটাও এর কাজ। কাঠামো দান করা
ঠিক আছে, বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা এবং এনজাইম হিসেবে কাজ করাটা হচ্ছে গিয়ে এটার কাজ। ঠিক আছে, তো আরএনএর কাজটা সম্পর্কে এবার আমরা একটু জানি। আরএনএর কাজটা কি? আরএনএর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা। আরএনএর প্রধান কাজটা কি? প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করে। আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করে থাকে, এটা সেকেন্ড কাজ আরএনএ। তারপর হচ্ছে গিয়ে থার্ড যেটা আরএনএ রাইবোনিউক্লিওপ্রোটিন গঠন করে থাকে। আরএনএ যেটা সেটা রাইবোনিউক্লিওপ্রোটিন গঠন করে থাকে। এমআরএনএ ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে বসে টিআরএনএ সহযোগিতায় প্রোটিন তৈরি করে থাকে। ঠিক আছে, এমআরএনএ ডিএনএ হতে বার্তা বহন করে। ঠিক আছে, এমআরএনএটা টিআরএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে বসে টিআরএনএ সহযোগিতায় প্রোটিন তৈরি করে থাকে। তো এই হচ্ছে গিয়ে আমাদের রাইবোজোমের বিভিন্ন যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, এদেরকে যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলোর বর্ণনা আমরা পড়লাম, গঠন এবং কাজ সম্পর্কে জানলাম, আরএনএর কাজটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা হলো ডিএনএ এবং আরএনএর যে পার্থক্য, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু সব পরীক্ষায় আসে ডিএনএ আরএনএর পার্থক্য, সেটা সম্পর্কে আমরা এবার একটু জানতে চেষ্টা করি। ডিএনএ এবং আরএনএ পার্থক্যটা। ডিএনএ, প্রথমে ডিএনএ এবং আরএনএ। তো ডিএনএর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ভৌত গঠন কি, এটা দ্বিসূত্রক পেঁচানো বা ঘুরানো সিঁড়ির মতো। ডিএনএটা কেমন? দ্বিসূত্রক, যেটা ডিএনএ পড়ার সময় আমরা দেখেছিলাম, ডিএনএটা দ্বিসূত্রক। হ্যাঁ, দ্বিসূত্রক পেঁচানো বা ঘুরানো, এটা সিঁড়ির মতো ছিল ডিএনএটা। আর আরএনএটা হচ্ছে গিয়ে একসূত্রক শিকলের ন্যায়। আরএনএটা হচ্ছে কেমন? শিকলের ন্যায় এবং সেটা একসূত্রক। এটা হচ্ছে গিয়ে ভৌত গঠন। রাসায়নিক গঠনটা কি? ঠিক আছে, আর ডিএনএর ক্ষেত্রে রাসায়নিক গঠনটা হচ্ছে গিয়ে এতে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার এবং ডিএনএ এর পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন বেস থাকবে। পাইরিমিডিনে থাইমিন এবং সাইটোসিন বেস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর ডিঅক্সিরাইবোজ সুগার এর মধ্যে দেখতে পাওয়া যায়। তো আরএনএর ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? এতে থাকে রাইবোজ সুগার, ওটার ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএর ক্ষেত্রে, আর এটার আরএনএর ক্ষেত্রে হচ্ছে গিয়ে রাইবোজ সুগার দেখতে পাওয়া যায়। এবং আরএনএর পাইরিমিডিনে কি কি থাকে? ইউরাসিল এবং সাইটোসিন থাকে। ওটাতে থাইমিন ছিল ডিএনএর ক্ষেত্রে, আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউরাসিল। ঠিক আছে, ইউরাসিল থাকবে। আর আরএনএটা একসূত্রক আর ডিএনএটা হচ্ছে গিয়ে দ্বিসূত্রক। ঠিক আছে, তো এবার থার্ড যেটা সেটা প্রকার। ডিএনএ অণুর কোনো প্রকারভেদ নেই। ডিএনএর ক্ষেত্রে কি? কোনো প্রকারভেদ নেই, যেটা আমরা জেনেছি, তাই না? কোনো প্রকারভেদ নেই। কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম হয়ে থাকে, এরকম মধ্যে কোনো প্রকারভেদ নেই। কার্যগত দিক থেকে আরএনএটা 5 ধরনের হয়ে থাকে, তাই না? কার্যগত দিক থেকে আরএনএটা কয় ধরনের হয়ে থাকে? 5 ধরনের হয়ে থাকে। টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ এবং এমআরএনএ, এই 5 ধরনের প্রকারভেদের দিক থেকে এটা হয়ে থাকে। আর ডিএনএ হচ্ছে গিয়ে এর কোনো প্রকারভেদ নেই। তাহলে প্রকারভেদ গেল। এরপর উৎপত্তি, এটা কোথা থেকে উৎপত্তি হয়? ডিএনএ হচ্ছে গিয়ে অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়ে থাকে। কিসের মাধ্যমে? অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএটা সৃষ্টি হয়ে থাকে। আর আরএনএর ক্ষেত্রে কি? আরএনএর ক্ষেত্রে হচ্ছে গিয়ে নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো অনুলিপন হয় না। নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো অনুলিপন হয় না। তাহলে ডিএনএর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুলিপন হয়, আরএনএর ক্ষেত্রে কোনো অনুলিপন হয় না। ঠিক আছে, এরপর অবস্থান। ডিএনএর অবস্থানটা কোথায়? প্রধানত ক্রোমোজোমে থাকে। ডিএনএর অবস্থানটা হলো প্রধানত ক্রোমোজোমে। ঠিক আছে, ক্রোমোজোমে এটার অবস্থানটা। সামান্য পরিমাণ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও থাকে। সামান্য পরিমাণ কোথায়? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও এটা দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম ও নিউক্লিওলাসে আরএনএর অবস্থানটা বিদ্যমান থাকে। ঠিক আছে, এরপর এর কাজটা কি? ডিএনএর কাজটা কি, আরএনএর কাজটা কি, সেটা সম্পর্কে এবার আমরা একটু জানি যে পার্থক্যের দিক দিয়ে। পার্থক্যের দিক দিয়ে ডিএনএর কাজটা হচ্ছে গিয়ে বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করা। ডিএনএর কাজটা হচ্ছে গিয়ে বংশগতির ধারক, বাহক এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করাটা হচ্ছে গিয়ে ডিএনএর কাজ। আর আরএনএর ক্ষেত্রে কি? প্রোটিন সংশ্লেষ করা। আরএনএর কাজটা হচ্ছে গিয়ে প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে,
তাহলে বংশগতির ধারক বাহক এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে গিয়ে ডিএনএর কাজ, আর আরএনএ হচ্ছে গিয়ে প্রোটিন সংশ্লেষ করা আরএনএর কাজ। ঠিক আছে, এরপর বংশগতি ডিএনএর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ডিএনএ বংশগত চরিত্র বহন করে। ডিএনএটা কি করে থাকে? বংশগত চরিত্র বহন করে থাকে। আর আরএনএ কি করে থাকে? আরএনএ ভাইরাল আরএনএ ছাড়া বংশগত চরিত্র বহন করে না। ভাইরাল আরএনএ ছাড়া বংশগত চরিত্র বহন করে না। তাহলে ওটা হচ্ছে গিয়ে ডিএনএ বংশগত চরিত্র বহন করে, আরএনএ বংশগত চরিত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে বহন করে না, তবে ভাইরাল আরএনএ ক্ষেত্রে সেটা বংশগত চরিত্রটা বহন করে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে সংখ্যা, ডিএনএর সংখ্যা কত? এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। নিউক্লিওটাইডের সংখ্যা ডিএনএর ক্ষেত্রে অনেক বেশি, আর আরএনএর ক্ষেত্রে এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। নিউক্লিওটাইডের সংখ্যা ডিএনএর ক্ষেত্রে বেশি, আর আরএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডের সংখ্যাটা কম। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে অতি বেগুনি রশ্মি ডিএনএর ক্ষেত্রে কি করে থাকে? অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মি শোষণ করে থাকে। ঠিক আছে, অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মি ডিএনএ কি করে থাকে? শোষণ করে থাকে। ঠিক আছে, আর তুলনামূলকভাবে কম অতি বেগুনি রশ্মি শোষিত হয়। ওটার মধ্যে অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মিটা শোষণ করে থাকে, আর ওটার মধ্যে তুলনামূলক কম অতি বেগুনি রশ্মিটা শোষিত হয়ে থাকে। তারপর হচ্ছে গিয়ে আণবিক ওজন, ডিএনএর ক্ষেত্রে আণবিক ওজনটা কি সেটা আমরা একটু জানি। এদের আণবিক ওজন 10 লক্ষ হতে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়ে থাকে, আর এদের আণবিক ওজন কয়েক লক্ষেরও বেশি হয়ে থাকে। তাহলে ডিএনএর ক্ষেত্রে আণবিক ওজনটা কি? এদের আণবিক ওজন 10 লক্ষ হতে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়ে থাকে। 10 লক্ষ হতে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়ে থাকে, সেটা হচ্ছে কি ডিএনএর ক্ষেত্রে। আর আরএনএর ক্ষেত্রে কি? এদের আণবিক ওজন কয়েক লক্ষের বেশি হয় না। এদের আণবিক ওজনটা কয়েক লক্ষের বেশি হয় না। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে গিয়ে আরএনএটা সম্পর্কে জানলাম, আরএনএর গঠনটা সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে গিয়ে আরএনএ শ্রেণীবিভাগ জানলাম, ডিএনএ আরএনএ কাজটা সম্পর্কে আমরা জেনেছি। আরএনএর ডিএনএর যে পার্থক্য সেটা ভালো করে পড়বে পার্থক্যটা, তো এটা সম্পর্কে আমরা জেনেছি। তো আরএনএটা বাসায় প্র্যাকটিস করতে থাকো, ভালো করে পড়তে থাকো, আর ভালো থাকো সবাই। সামনে কলেজ হয়তো বা খুলে দিতে পারে, খুলে দিলে তোমাদের সাথে দেখা হবে। আর নেক্সট ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আবার আলোচনা করব, আবার দেখা হবে। ভালো থাকো প্রত্যেকে। আল্লাহ হাফেজ।